কল্পনা করুন তো, যদি একদিন সকালে উঠে দেখলেন আপনার গায়ের জামাটা হঠাৎ অনেক বড় হয়ে গেছে এবং আপনার পোষা বিড়ালের চেয়েও আপনি ছোট হয়ে গেছেন, তাহলে এই পৃথিবীতে সার্ভাইভ করতে আপনার রীতিমতো যুদ্ধ করা লাগবে। সিনেমাটার নাম দ্য শ্রিঙ্কিং ম্যান। একজন সাধারণ মানুষ হুট করে দিনে দিনে ছোট হতে শুরু করে। শুরুতে বিষয়টা অদ্ভুত লাগলেও ধীরে ধীরে তার জীবনযাপন বিরাট সমস্যায় রূপ নেয়। যে ঘরটা তার নিজের ছিল, সেই ঘরটাই তার জন্য এক বিশাল জঙ্গল হয়ে দাঁড়ায়। একটা মাকড়সা তার কাছে হয়ে ওঠে ডাইনোসরের মতো ভয়ঙ্কর, আর সামান্য পানির কল হয়ে যায় বিশাল জলপ্রপাত। সিনেমাটা পরিচালনা করেছেন জ্যান কৌনেন এবং এই সিনেমাটার একটি রিমেকও রয়েছে, যেটি 1957 সালে মুক্তি পেয়েছিল। আমার বকবকানি বন্ধ করে চলুন শুরু করা যাক। হে গাইস, আমি পারভেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এই ভিডিওতে আমি 2025 সালে মুক্তি পাওয়া দ্য শ্রিঙ্কিং ম্যান সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা পলকে দেখি যে তার স্ত্রী অ্যালিস এবং একমাত্র মেয়ে মিয়ার সাথে খুব সুখে আছে। তাদের সাথে টফু নামে একটি পোষা বিড়ালও রয়েছে, যে একটু বেশি অ্যাগ্রেসিভ। একদিন পল যখন নদীতে গোসল করতে যায়, তখন সে খেয়াল করে যে কোনো অদ্ভুত কারণে তার ওপর মেঘ দিয়ে একটি পোর্টালের মতো কিছু তৈরি হচ্ছে। আসলে তখন পলের মনে হয় যে আমরা মানুষেরা এই মহাবিশ্বের তুলনায় কতটাই ছোট। এসব ভাবতে ভাবতে সে বাড়িতে চলে আসে। তবে সে বাড়িতে ফিরে এসে জানতে পারে যে তাদের বেসমেন্টে পানির লাইনের সমস্যা হয়েছে। সে খুব দ্রুত বেসমেন্টে চলে যায় এবং পাইপের লিকেজ ঠিক করতে শুরু করে। সেখানে তার সাথে তার মেয়ে মিয়াও খেলতে থাকে এবং সে বলে যে তাদের ফিশ ট্যাঙ্কে মাত্র একটি মাছ আছে, তাই সেখানে আরো কিছু মাছ আনা দরকার। পল তাকে বোঝায় যে তাদের বিড়াল টফু অনেক আগেই মাছগুলোকে খেয়ে ফেলেছে, তাই এই একটি মাত্র মাছকে খুব সাবধানে রাখতে হবে। মিয়া সেখানে একটি মাকড়সাও দেখতে পায় এবং পলকে সেটি মেরে ফেলতে বলে, কিন্তু পল রাজি হয় না। পলের আসলে ছোট প্রাণীদের প্রতি একটু আলাদাই মায়া রয়েছে। তার মতে ছোট প্রাণীরা এই পৃথিবীকে অন্য নজরে দেখে, তাই সে চায় না যে তার হাতে কোনো ছোট প্রাণী মারা যাক। পলের জীবনে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে অনেক ভালোবাসা ও সুখ ছিল, কিন্তু মে মাসের 5 তারিখ পলের ঘুম ভাঙলে তার কিছুটা অদ্ভুত লাগে। সে খেয়াল করে যে তার শাওয়ারটা বা ঝর্ণা যেটা আগের চেয়ে উঁচুতে মনে হচ্ছে, এমনকি যে শার্টগুলো তার ফিট হতো সেগুলো লম্বা হয়ে গেছে এবং তার 2 দিন পর সব জামা কাপড় আরো বেশি লম্বা হওয়ায় অ্যালিস অবাক হয়ে জানতে চায় যে পল কি ডায়েট করছে কিনা। অবস্থা বেগতিক দেখে পল ডাক্তারের কাছে চলে যায়। সেখানে সব রিপোর্ট নর্মাল এলেও দেখা যায় যে তার উচ্চতা 176 সেন্টিমিটার, অথচ পলের মতে সে 180 সেন্টিমিটার লম্বা ছিল, অর্থাৎ সে 4 সেন্টিমিটার ছোট হয়ে গেছে। ডাক্তারও এর কোনো কারণ খুঁজে পায় না। দিন যাওয়ার সাথে সাথে পলের উচ্চতা কমতেই থাকে, এমনকি এখন তার হেলমেটও তার মাথায় ফিট হচ্ছে না। এদিকে মে মাসের 20 তারিখের দিকে তার বাথরুমের শাওয়ার অনেক উঁচু মনে হতে থাকে এবং আঙ্গুলও ছোট হয়ে যাওয়ার কারণে তার বিয়ের আংটিটিও খুলে পড়ে যায়। পলের উচ্চতা এখন তার স্ত্রীর চেয়েও কম হয়ে গেছে। তারা বড় একটি হসপিটালে গিয়ে পরীক্ষা করলে জানা যায় যে পলের শরীরের প্রতিটি অঙ্গ সমানভাবে ছোট হয়ে যাচ্ছে। ডক্টরদের কাছেও এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। 2 সপ্তাহ হাসপাতালে থাকার পর পল বুঝতে পারে যে চিকিৎসা বিজ্ঞানের কাছে এর কোনো সমাধান নেই। সে ঠিক করে যে বাকি সময়টা হাসপাতালের বদলে পরিবারের সাথেই সে কাটাবে। কয়েক সপ্তাহের মধ্যে পলের আকার একটি পুতুলের মতো হয়ে যায়, এমনকি তাদের পোষা বিড়াল টফুও পলকে শিকার মনে করে আক্রমণ করতে পারে, তাই অ্যালিস তাকে ঘর থেকে বের করে দেয়। এদিকে টাকার অভাবের কারণে অ্যালিস যখন তাদের বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তখন পল খুব কষ্ট পায়। পলের সাথে রীতিমতো অ্যালিসের ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়ার এক পর্যায়ে অ্যালিস বলে ওঠে যে পল হয়তো ছোট হতে হতে একদিন তাদের মধ্যে হারিয়ে যাবে। মিয়া খুবই মন খারাপ করে তার বাবার এই ব্যবহারের কারণে, তাই পল মিয়াকে খুশি করার জন্য মিয়ার ডল হাউসে থাকতে শুরু করে। সেখানে সে বুঝতে পারে যে মানুষের স্বাভাবিক আওয়াজও এখন তার কানের জন্য সহ্য করা কঠিন হয়ে পড়েছে। এক রাতে সে যখন ঘরে একা ছিল, তখন হঠাৎ টফু ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং পলকে আক্রমণ করার চেষ্টা করে। পল কোনো মতে নিজেকে বাঁচিয়ে বেসমেন্টে পালিয়ে যায়, কিন্তু সেখান থেকে পল একটি ময়লা ফেলা ঝুড়ির ভিতরে পড়ে অজ্ঞান হয়ে যায়। অ্যালিস এসে পলের রক্তাক্ত শার্টটি পরে থাকতে দেখে মনে করে যে হয়তো টফু তাকে খেয়ে ফেলেছে এবং পল আর বেঁচে নেই। অন্যদিকে পল ডাস্টবিনে থাকা ময়লাগুলো এদিকে ওদিকে ফেলে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর ধীরে ধীরে রাত হওয়া পর্যন্ত সে বুঝতে পারে যে তার পরিবার তাকে মৃত বলে মেনে নিয়েছে, অর্থাৎ এখন থেকে তাকে নিজেকেই সার্ভাইভ করে বেঁচে থাকতে হবে।
তাই সে সবার আগে ময়লা থেকে নিজের কাপড় বানিয়ে নেয় এবং ভাগ্যক্রমে সে সেই ডিব্বা থেকে বের হওয়ার একটা ফুটোও পেয়ে যায়। তাই পল এখন নিজের সেফটির জন্য একটি পিন নিয়ে সামনে এগোতে থাকে। তখন সে নিজের পাশ দিয়ে কারো যাওয়ার আওয়াজ পায়। এখন তো সে এখানকার পোকাদের থেকেও ছোট হয়ে গেছে। পল জলদি ওয়াটার হিটারের উপরে উঠে যায়। এর মাঝে সে এটাও রিয়েলাইজ করে যে হয়তো এখন আর কখনো সে বেসমেন্ট থেকে বাইরে বেরোতে পারবে না, কারণ উপরের ভেন্টিলেটরের মশার নেট লাগানো রয়েছে যেটা সে পার করতে পারবে না। পল লিকেজ করা সেই পাইপ থেকে পানি খেতে থাকে। তারপর যেহেতু তার পেটে চোট লেগেছে তাই সে গোসল করে নিজের গা পরিষ্কার করতে লাগে যাতে ইনফেকশন না ছড়ায়। তারপর হিটার গরম হওয়ার কারণে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা পলের চোখ তার মেয়ে মিয়ার আওয়াজে খোলে। সে হয়তো বাহিরে তার নাম ধরে ডাকছে, কারণ সে কাল থেকে নিজের বাবাকে দেখেনি। পলও দৌড়ে গিয়ে চেঁচাতে লাগে, কিন্তু সিঁড়িগুলো এখন তার সামনে এতটাই বড় হয়ে গেছে যে পল এগুলো কোনোভাবেই উঠতে পারে না। তখন সে শুনতে পায় অ্যালিস তার মেয়েকে বলছে যে তার বাবা আর কখনোই আসবে না, সে মারা গেছে। আর এটা শুনতে পেয়েই পলের মন পুরোপুরি ভেঙে যায়। তার পরিবার তাকে মৃত বলে মেনে নিয়েছে। সে এখানে কান্নার চেঁচানো ছাড়া আর কিছুই করতে পারে না, এমনকি এখন তার আওয়াজ কারো কানে যায় না। তখনই সে আওয়াজ পায় যে অ্যালিস এবং তার মেয়ে মিয়া এই বাড়ি বিক্রি করে নিজেদের গাড়ি নিয়ে সব সময়ের জন্য এখান থেকে দূরে চলে যাচ্ছে। আর এখান থেকেই পল কনফার্ম হয়ে যায় যে সে এখানে একদম ফেসে গেছে। তবে আমরা দেখি যে বাঁচার আশা পল তখনও ছেড়ে দেয়নি। পল চক দিয়ে ফ্লোরে নিজের নাম লিখে দেয় যাতে কখনো অ্যালিস বা মিয়া এই বেসমেন্টে আসে তাহলে তারা বুঝতে পারে যে সে এখনো বেঁচে রয়েছে। তারপর এখন তাকে নিজের জন্য খাবার জোগাড় করতে হবে। পলের কাছে এটার একটি আইডিয়া রয়েছে। সে এখন আলমারির পিছন থেকে একটি চিজের টুকরো আনতে যায় যেটা কিছু মাস আগেই সে নিজে একটি ট্র্যাপে লাগিয়ে রেখেছিল। তাই পল জলদি সেখানে গিয়ে পিঁপড়েদের ভাগিয়ে ট্র্যাপটা বন্ধ করে আর তারপর সব চিজ নিজেই নিয়ে নেয়। লাকিলি পল ছোট হওয়ার কারণে সে এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবে। কিন্তু তখনই পলের দিকে একটি মাকড়সার নজর যায় আর সে তার উপরে অ্যাটাক করতেও চলে আসে, কিন্তু পল তাকে নিজের পিনের আওয়াজ দিয়ে দূরে সরিয়ে দেয়। পলের এখন নিজের ঘুমানোর জন্য একটি সেফ জায়গা খুঁজতে হবে যাতে মাকড়সা আর বাকি পোকামাকড়রা তার ঘুমানোর সময় অ্যাটাক করতে না পারে। কিন্তু এখন যখন সে একটি পেপার বক্স খোলার চেষ্টা করে তখন তার মধ্যে এতটাও শক্তি নেই যে সে পিন দিয়ে সেই বক্সটা খুলতে পারে। যদিও পল তার বুদ্ধি কাজে লাগায়। সে আগে ভেজা কাপড় দিয়ে পেপার বক্সটি ভিজিয়ে নেয় আর তারপর সে খুব সহজে পিনের সাহায্যে ভিতরে ঢুকে যায়। আর সে একটি ম্যাচ বক্সের ওপরে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে, কারণ এখন পোকামাকড় আর মাকড়সা থেকে বাঁচার জন্য তার কাছে এই একটাই মাত্র উপায় রয়েছে। পরদিন সকালে পলের ঘুম উপরের কারোর আওয়াজে ভেঙে যায়। তাই সে জলদি পেপার ক্লিপ দিয়ে একটি লোহার পেরেক বাজাতে থাকে যাতে যদি তার স্ত্রী আবার বাড়িতে আসে জিনিসপত্র নেওয়ার জন্য সেজন্য তার আওয়াজটি নোটিস করতে পারে। কিন্তু সেখানে জিনিসপত্র প্যাক করার জন্য লোক এসেছে যাদের হয়তো অ্যালিস জিনিসপত্র নিতে পাঠিয়েছে, যার ফলে পলের সব আশা ভেঙে যায়। পল এখন নিজের মেয়ে আর স্ত্রীর সাথে আর কখনোই দেখা করতে পারবে না, যার কারণে পল রেগে বেসমেন্টে থাকে একটি বোতল থেকে ড্রিঙ্ক করে নেয়। সে রিয়েলাইজ করে যে এই বোতল তার জন্য এতটাই বড় যে সে লাইফ টাইম এখান থেকে খেতে পারবে, যেটা আর কখনোই শেষ হবে না। তখন সে ফিশ ট্যাঙ্কের উপরে মাকড়সাকে দেখতে পায় আর পল যে এখনো বেঁচে আছে তাই সে নিজের পিন নিয়ে তাকে ভয় দেখাতে যায়। কিন্তু পল এখন এতটাই ছোট যে সে মাকড়সাকে মারতে গিয়ে মাকড়সাই তাকে মেরে পানিতে ফেলে দেয়। তাই পলকে এখন পানিতেই অপেক্ষা করতে হবে যে এই মাকড়সা কখন উপরে যাবে আর কখন সে বাইরে বেরোতে পারবে। তবে এটাই সেই মাকড়সা যাকে সে নিজের মেয়ে মিয়ার কথা সত্ত্বেও মারতে মানা করে দেয়। এটা বলে যে মাকড়সা তাদের কি বা করতে পারে। তবে বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন। এখন এই ছোট্ট মাকড়সাটি পলের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাকড়সাটি চলে যাওয়ার পর সে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে বুঝতে পারে যে পুরো বেসমেন্টে শুধু একটি মাত্র মাকড়সা রয়েছে। তাই সে যদি কোনোভাবে সেটাকে সরিয়ে দিতে পারে তাহলে সে সেফ থাকতে পারবে এবং তার আর কাউকে ভয় পাওয়া লাগবে না। পল একটি টোপ বানিয়ে মাকড়সাটিকে মারতে বেরিয়ে পড়ে, কিন্তু যেহেতু সে সাইজে অনেক বেশি ছোট হয়ে গেছে তাই সে মাকড়সাটির বেশি একটি ক্ষতি করতে পারে না। উল্টো সেই মাকড়সা তার পিছু করে এবং তাকে জালের মধ্যে ঘিরে ফেলে এবং শেষত সে তার উপরে উঠে পলকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই লাকিলি পল কিছু কাঠের টুকরো পেয়ে যায় আর সে সেগুলো মাকড়সার চোখে ঢুকিয়ে দূরে পালিয়ে যায়।
পল পানিতে ভিজে যাওয়ার কারণে বাজেভাবে কাঁপতে থাকে। তাই সেই ম্যাক্স বক্স থেকে সে কিছু কাঠি বের করে এবং 3-4 বার ট্রাই করার পর সে ফাইনালি আগুন জ্বালাতে সক্ষম হয় এবং এটি দিয়ে সে কিছু ময়লায় আগুন লাগিয়ে নিজেকে শুকিয়ে নেয়। পল ধীরে ধীরে মনে করতে থাকে যে কিভাবে গত কিছু মাসেই তার লাইফটা কতটা বদলে গেছে। এক সময় সে নিজের লাইফে খুবই খুশি ছিল, তার কাছে সবকিছু ছিল, কিন্তু তারপর অদ্ভুত কারণে সে প্রতিদিন ছোট হতে থাকে আর এখন তাকে এমনভাবে বেঁচে থাকতে হচ্ছে যেন তাকে মৃত বলে সবাই মেনে নিয়েছে আর সে এখন তাদেরকে দেখতেও পায় না। পল বহুদিন ধরে এভাবে বেসমেন্টে কাটাতে থাকে আর এখন তার এটা অভ্যাসে পরিণত হয়। কিন্তু তারপর একদিন হঠাৎ একটি লোক ফাইনালি বেসমেন্টে চলে আসে, যাকে দেখে পল চেঁচিয়ে তার মনোযোগ টানতে থাকে, কিন্তু সে এতটাই ছোট হয়ে যায় যে সেই লোকটির পা ফেলার আওয়াজেই পলের কান ফেটে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত সেই লোকটি তার আওয়াজ শুনতে পায় না। পল লুকিয়ে দেখে সেই লোক শুধু এখানে এসেছে তার সেই মাছটিকে নিতে, অর্থাৎ এখন তার কাছে তার শেষ বন্ধুটিও আর নেই। এখন বেসমেন্টে সে একদম একা হয়ে গেছে। এখানে আগামী কিছুদিনের মধ্যে একটি মশাও পলের সামনে বড় মনে হতে থাকে। তাই পল রিয়েলাইজ করে যে এখন তো সে ভেন্টিলেটরের নেট দিয়ে বাইরে বেরোতে পারবে, কিন্তু এর জন্য তাকে সবার আগে উপরে উঠতে হবে। তাই সে ফার্নিচারের কাঠ ধরে উপরে উঠতে থাকে, কিন্তু অবশ্য সে এত মেহনতের পর সেই আলমারির উপরে উঠে যায়। এখান থেকে তাকে দেয়ালে লাফ দিতে হবে আর লাকিলি তার এই স্টেপও পূরণ হয়ে যায়। এখন তো তাকে দেয়ালের ফুটো দিয়ে সেই ভেন্টিলেটর পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু তখনই রাস্তায় পল সেই মাকড়সাটির জাল দেখতে পায়। তখন সে সাবধানে এগোতে শুরু করে যাতে মাকড়সার নজর তার উপরে না পড়ে, কারণ এখন সেই মাকড়সাটা তার জন্য একটি জায়ান্ট হয়ে গেছে। কিন্তু আনফরচুনেটলি তার চলার ভাইব্রেশন দিয়ে মাকড়সা পলকে সেন্স করে নেয় আর তার উপরে অ্যাটাক করতে সে দৌড়িয়ে এসে পড়ে। এখান থেকে পলের মনে হয় যে সে হয়তো আর বাঁচবে না আর এটাই তার শেষ সময়। সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করতে থাকে, কিন্তু হয়তো ভাগ্য তার সঙ্গ দেয়। তখন একটি ইনসেক্ট জালে ফেসে যায় আর সেই মাকড়সাটি তাকে খেতে অন্যদিকে চলে যায়, যেখানে পল এখন নিজের পুরো জীবন নিয়ে দৌড়াতে শুরু করে। ফাইনালি সে সেই ভেন্টিলেটরের নেট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সে রিয়েলাইজ করে যে এখন সে নেটের ফুটোর থেকে একটু বড় রয়েছে, তাই এখন সে বের হতে পারবে না। এখন যেহেতু এমনিতেও প্রতিদিন তার সাইজ আরো ছোট হতে শুরু করেছে, তাই পল আজকের জন্য সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু তার পরদিন সকালে যখন পলের চোখ খোলে তখন সে দেখে যে কিছু পিঁপড়া তার পা কামড়ানোর চেষ্টা করছে। তবে সেই মুহূর্তেই সেখানে সেই মাকড়সা চলে আসে আর সেই পিঁপড়াগুলোকে সে মারতে থাকে। তবে পল দেখে সে এখন আরো ছোট হয়ে গেছে, এখন সে নিজে এই নেটের বাইরে বেরোতে পারবে। তাই সে অবশেষে মাকড়সাটির থেকে বেঁচে বাইরে বেরিয়ে যায়। এক মুহূর্তে তার জন্য এটাও মনে হয় যে মাকড়সাও তার মতো একাকিত্ব অনুভব হচ্ছে, কারণ এখন তো সে ভিতরে সম্পূর্ণ একা রয়েছে। পল বাইরে বেরিয়ে যায়, কিন্তু এখন তার এত ছোট হওয়ার কারণে ঘাস পর্যন্ত তার কাছে জঙ্গলের মতো লাগে আর এই ঘাসে পড়া শিশির বিন্দু পানি ভরা ড্রামের মতো মনে হয়। সে যদি এটাকে অন্য নজরে দেখে তবে এটা খুবই সুন্দর। একটি নর্মাল সাইজের মানুষ প্রকৃতির এই সৌন্দর্য হয়তো কখনোই দেখতে পাবে না। অন্যদিকে পল এই সবকিছু এক্সপিরিয়েন্স করার সুযোগ পাচ্ছে, কিন্তু এটার মানে এটাও যে এখন হয়তো সে কখনো আর নিজের মেয়েকে দেখতে পাবে না। তবুও নিজের বাকি জীবন সে নিজের হিসেবে বাঁচতে চায়। আর এই হোপফুল এবং ফিলোসফিক্যাল এন্ডিং এর সাথে দ্য শ্রিঙ্কিং ম্যান মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মানুষের জীবনটা বড়ই বিচিত্র এবং এই বিচিত্র জীবনে মানুষ কতটা অসহায় এটি এই সিনেমায় আমরা দেখতে পেয়েছি। তাহলে আজকের ভিডিও আমি এটুকুই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাবধানে থাকবেন।